So hello and welcome my dear student in my channel A Journey with Physics where quality matters. So আজকের আমাদের যে টপিকটা হবে সেই টপিকটা হবে আমাদের যে ইপিএল সিরিজ হচ্ছিল ফিজিক্স বাবু ইপিএল সিরিজ, সেই সিরিজের নেক্সট পার্ট অর্থাৎ পার্ট নাম্বার 8 ফ্রম ছায়া টেস্ট পেপার। এবং আজকের আমরা যেটা করব সেটা এমসিকিউ এন্ড এসএকিউ। ঠিক আছে, এমসিকিউ এসএকিউর উপরে আমাদের 7খানা পার্ট 1 to 7 পর্যন্ত আপলোড আছে এবং পার্ট নাম্বার 10ও আপলোড আছে এবং আজকের আমরা করব হচ্ছে কি 8। সো যারা চ্যানেলটাকে প্রথম দেখছো তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো না, তারা হচ্ছে অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একটু দেখে নিও আর কমেন্ট সেকশন ফার্স্ট কমেন্ট সেকশনটার ফার্স্ট কমেন্টে গিয়ে দেখে নিও এবং সব লিঙ্ক সেখানে দেওয়া থাকবে, তোমার লিঙ্কে ক্লিক করে তোমাদের নেসেসারি এবং পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিতে পারো। আর অবশ্যই সাবস্ক্রাইব করার কথা বলবো, সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলটাকে ফার্স্ট দেখছো। পাশে থাকা সব লাল, সব জায়গাটা ব্ল্যাক আছে, একটা জায়গা লাল আছে, সো लाल को ब्लैक कर दो, ठीक ठाक सब्सक्राइब कर दो। सो शुरू करते हैं आज का फर्स्ट क्वेश्चन। ठीक है, सो फर्स्ट क्वेश्चन की ओर से देखो पार्ट 8 एमसीक्यू एसएक्यू दैट इज टोटल 18 मार्क्स, कैच 18 मार्क्स। ठीक ठाक। আর তোমাদের পরীক্ষা পিছিয়ে গেছে কিন্তু পরীক্ষা বাতিল হয়নি, সো ডেফিনেটলি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটা তাগিদে তোমরা কিন্তু পড়াশোনা করতে থাকো। অল্প বিস্তর হলেও প্রত্যেক দিন কিন্তু পরীক্ষা পড়াশোনার সঙ্গে টাচে থেকো, একদম এক সপ্তাহ ডিটাচ বই থেকে থেকো না। ঠিকঠাক। সো দেখে নাও ফার্স্ট কোশ্চেন কি, কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার হলে তার ধারক কত? তাহলে কোনো পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার, দ্যাট ইজ r সমান 1 বলে দিয়েছে, তাই না? ব্যাসার্ধ r সমান 1 মিটার বলে দিয়েছে। তাহলে ধারকত্ব ফ্যারাড এককে সব বলা আছে, দ্যাট ইজ এসআই এককে বলা আছে। অতএব c সমান কত হবে? তাহলে 4 পাই এপসাইলন নট r হয়। এটাই হচ্ছে আমাদের ধারকত্বের রাশিমালা কোনো পরিবাহী গোলকের ক্ষেত্রে, তাই না? সো 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালু হয় 9 × 10⁹, দ্যাট ইজ অফ এইটা হবে 1/9 × 10⁹ ইন্টু 1। 1/9 হয় 1.1 আর এটা উপরে গেলে হয়ে যাবে -9, কিন্তু এই পয়েন্টের জন্য হবে -10, দ্যাট ইজ ফ্যারাড। সো your answer will be this, ঠিক 1.1 × 10⁻10 ফ্যারাড। ওকে, চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। সো নেক্সট কোশ্চেন দেখো, ক্যাপিটাল কিউ মানে দুটি সমপরিমাণ আধান, ক্যাপিটাল কিউ মানে দুটি আধান সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে কিউ আধান আছে, কিউ এর কোন মানের জন্য সংখ্যাটি সাম্যাবস্থায় থাকবে। ঠিক আছে, আচ্ছা অপশনগুলো দিই। অপশন এলিমিনেশন প্রসেস আমরা এখানটা শিখবো। দেখো, সো অপশন -q/2 -q/4 প্লাস, এটাও একটা প্লাস আছে, প্লাস 4e প্লাস q/2 প্লাস q/2, তাই তো? ঠিকঠাক। এবার দেখো, সো ফার্স্ট অফ অল অপশন এলিমিনেশন প্রসেস কি আছে। অপশন এলিমিনেশন প্রসেসে দেখো তোমাকে অপশনগুলোকে ফোকাস করতে হবে। অপশনের মধ্যে দেখো অপশন এ তে মাইনাস সাইন আছে অ্যানসারে, বি তে মাইনাস, সি তে প্লাস, ডি তেও প্লাস। ঠিক, ডিটা আমাকে দেখে মনে হচ্ছে ডিটা হচ্ছে আউট অফ দ্য পার্ক, ও পার্কের বাইরেই আছে বসে, ঠিক আছে, স্টেডিয়ামের বাইরে বসে আছে, ওকে নেওয়া যায় না। এখানে 4e, ই মানে কি ইলেকট্রনের কোনো গল্পই নেই এখানটায়। ঠিকঠাক, ঠিক, ইলেকট্রনের কোনো গল্প নেই। সো ফার্স্ট অফ অল অপশনই ক্লিয়ার। এবার একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, দুটো ছেলে খুব ঝগড়া করছে, দেদার ঝগড়া করছে। দুটো কিউ আধান পরস্পর থেকে এক্স দূরে বা 2x দূরে আসে। তাহলে যদি সিস্টেমটাকে সাম্যাবস্থায় রাখতে হয় এবং ওদের মাঝখানে যদি আরো একটা কিউ আধান, স্মল কিউ আধান, সেটা বসাতে হয় এবং সাম্যাবস্থায় আনতে হয়, তাহলে তুমি খুব ভালোভাবে ভাবো যে দুটো ছেলে তার মানে দুটো আধান, সমপরিমাণ আধান, ঠিক আছে, সমপরিমাণ এবং সমজাতীয় আধান, তার মানে দুটো ছেলে খুব ঝগড়া হচ্ছে দেদার। ঠিকঠাক। যদি পাশ থেকে এখন হঠাৎ করে কেউ একজন হেঁটে চলে যায়, সবাই কি করবে? দুটো ছেলে ব্যাস গল্প শেষ, মানে ওদের ঝগড়া শেষ। কিন্তু ঠিক ঝগড়া তখন আর থাকবে না, থাকবে
উল্টোটাও ঠিক, দুটো মেয়ে গল্প করছে, পাশ থেকে একটা হ্যান্ডসাম যদি ছেলে পাস করে যায়, গল্প শেষ। ঠিকঠাক, মানে ঝগড়া শেষ, তখন গল্প শুরু। ঠিকঠাক, তাহলে সিস্টেম সাম্যাবস্থায় চলে আসছে, দুটো ছেলে সাম্যাবস্থায় চলে আসছে ফার্স্ট কেসে। তাহলে এখানটায় হচ্ছে কি দুটো সমপরিমাণ আধান প্লাস কিউ বসে আছে, ঠিক আছে, দুটো সমপরিমাণ আধান মাইনাস কিউ বসে আছে। তাহলে মাঝখানে যে বসে পুরো সিস্টেমটাকে মিউচুয়ালি ব্যালেন্স করতে পারে সে ডেফিনেটলি হবে অপোজিট ক্যারেক্টারের আধান। ঠিকঠাক, অপোজিট ক্যারেক্টারের আধান, তার মানে তার সাইন প্লাস দিয়ে হবে না। ঠিকঠাক, যেহেতু দুটো কিউ মানের আধান বলেই দিয়েছে, তারা প্লাস পরিমাণের আধান, তাহলে মাইনাস দিয়ে তাদের আধান হবে। ঠিক, তাহলে -q/2 না -q/4, এই দুটোর মধ্যে এবার আমাদের গন্ডগোল, তাই না? এই দুটোর মধ্যে এখন গন্ডগোল। ঠিকঠাক, এবারে দেখো খুব ভালো হবে তো কি হতে পারে সেইটার জন্য আমাদের ক্যালকুলেশন দরকার। আর যদি আমরা আরো ফাস্ট হই তাহলে আমরা ডাইরেক্ট বলে দেবো -q/4ই হবে। কারণ ফোর্সের রাশিমালাতে কি আছে, f সমান 1/r², হয়, তাহলে 1/r² এর জন্য সো ডিস্টেন্সের স্কোয়ার আসবে, সো এই জন্য হচ্ছে কি q/4 আসবে। সো দেখে নাও কিভাবে করব আমরা, দেখে নাও। সো ধরে নাও এই ডিস্টেন্সটা, ঠিকঠাক, এটাও ধরে নাও P বিন্দু। আচ্ছা, তাহলে এটা S বিন্দু ধরে নাও। এখানে আমাদের কিউ আধান বসানো আছে, এখানেও কিউ আধান বসানো আছে, এবং মধ্যবিন্দুতে এক্স্যাক্টলি স্মল কিউ আধান বসানো আছে। এবং এদের মধ্যবর্তী দূরত্বটাকে ধরে নাও, আর এইখান থেকে এইটুকু আর, এবং এইখান থেকে আবার এইটুকু আর। সো টোটাল ডিস্টেন্সটা কত হবে? 2r। টোটাল ডিস্টেন্স হবে 2r। ঠিকঠাক, তাহলে সিস্টেম সাম্যাবস্থায় থাকবে, মানে এই পি আধানের ওপরে মোট ফোর্স ডিউ টু দিস আধান উইল বি 0, এবং এই এস আধানটার ওপরে এইটার জন্য এবং এইটার জন্য যে টোটাল ফোর্স এস এর ওপর কাজ করবে সেটাও 0 হবে, এবং এই স্মল কিউর ওপরে যে টোটাল আধানটা কাজ করবে, অর্থাৎ এইটার উপরে যা ফোর্স এই আধানটার জন্য এবং এই আধানটার জন্য এইটার উপরে যে ফোর্স, সেই সমস্ত ফোর্স কিন্তু 0 হবে, অর্থাৎ ফোর্সের লব্ধি হচ্ছে কি 0 হবে। ঠিকঠাক, তাহলে ফোর্সের লব্ধি 0 হবে। তাহলে আমি এই পি বিন্দু অথবা এস বিন্দু যে কোনো একটা প্রান্তের আধানকে নিয়ে স্টার্ট করব। ঠিক আছে, চলো এবার লেখো পি বিন্দুর উপর মোট বল, পি বিন্দুর ওপর, পি বিন্দুর আধান লিখতে পারবে, পি বিন্দুর ব্র্যাকেটে আধানের ওপরে মোট বল যদি তুমি এফ বলো, ফোর্সের রাশিমালাতে দেখো 1/4πε0 থাকে, সেটাকে আমরা কে ধরে নিলাম? সো পি বিন্দুর উপরে মোট বল কি হবে? দেখো পি বিন্দুর উপরে মোট যে বলটা হবে এই কিউর জন্য, এইটার যখন পেয়ারিং হবে, যখন আই কন্ট্যাক্ট পেয়ারিং হবে, ঠিকঠাক, সো q/r², সো q/r² প্লাস এইটার সঙ্গে যখন এইটার এবারে পেয়ারিং হবে, অর্থাৎ দুটো ছেলের মধ্যে যখন আবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসছে, ঠিকঠাক, তাই তখন কি হবে? দ্যাট ইজ q² বাই অফ 2r এর হোল স্কোয়ার, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে এখন 2r। ঠিকঠাক, এবারে সিস্টেম সাম্যাবস্থায় মানে ফোর্স উইল বি 0। ঠিক, অতএব এই পর্যন্ত লেখা কমপ্লিট। অতএব F0 এখানে লিখবে, যেহেতু সিস্টেম সাম্যাবস্থায় অতএব F সমান 0। নাও তুমি যদি এটাকে এবার 0 করে দাও তাহলে এইটা ইকুয়ালস টু 0 হবে, দ্যাট ইজ আমি এখানে একসাথেই করছি, এইটা ইকুয়ালস টু 0 হবে। ঠিক, এইটা ইকুয়ালস টু 0 হবে। এইটা যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে পরের লাইনটা কি লিখতে পারো? দেখো, তাহলে কেটা এই পারে এসে 0 হয়ে গেল,
এবারে পুরো এই টার্মটা ইকুয়াল টু 0, তাহলে এই টার্মটা ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে কিউ বাই আর স্কোয়ার সমান সমান মাইনাস অফ কিউ স্কোয়ার বাই অফ 4r স্কোয়ার। সো কিউ ক্যান্সেল, r square cancel, so q will be minus of q by 4, q will be minus of q by 4। ঠিকঠাক, অ্যান্সার মিলেছে। তাহলে অপশন আমাদের এটা, ঠিক অপশন হচ্ছে আমাদের এটা, ঠিক অপশন কি। চলো মুভিং টু দ্য নেক্সট। সো 4 অপশনস আর গিভেন, কিন্তু প্রশ্ন নেই, প্রশ্ন আমি বলবো। সো C1 ধারকত্ব, C1 একটা ধারকত্ব বা কোনো একটা পদার্থের ধারকত্ব C1, যার বিভব হলো V1, না যার বিভব হলো V1 নয় সরি, ঠিক আছে, যার বিভব হলো V, ঠিক। তো C1 ধারকত্বের একটি পদার্থের ধারকত্ব V, যাকে আহিত করে V বিভবে আহিত করে C2 ধারকত্বের একটি অনাহিত ধারকের সঙ্গে যুক্ত করা হলো। এবং কিভাবে যুক্ত করা হলো, না সমান্তরালভাবে যুক্ত করা হলো। তাহলে প্রতিটি ধারকের এখন দু প্রান্তের অন্তিম বিভব প্রভেদ কত হবে, তাহলে প্রতিটা ধারকের এখন বিভব প্রভেদ কত হবে। তাহলে C1 যেহেতু সমান্তরালে কানেক্ট করা হয়েছে, তাহলে তুমি কানেকশনটা এইভাবে আঁকতে পারো, ঠিক। এবার যেহেতু C2 ধারকটা অনাহিত, তাহলে এর বিভব কত থাকবে, 0 থাকবে। যেহেতু অনাহিত মানে এর কোনো আধান নেই, এর কোনো বিভবও নেই। C1 ধারকের বিভব কত, V, তাহলে এর বিভবটাকে আমি V1 হিসাবে ট্রিট করলাম, V1 সমান সমান V। এবারে যেহেতু এখন ধারক দুটো সমান্তরালে চলে এসছে এবং এদের মধ্যে আধান বন্টন শুরু হবে, আধান বন্টন ততক্ষণ হবে যতক্ষণ না এই দুটো ধারকের বিভব প্রভেদ বা দুটো ধারকের বিভব সমান হয়। অর্থাৎ যেহেতু তারা সমান্তরালে আছে, তাদের বিভবটাকে এখন সমান হবে, অর্থাৎ তারা একটা কমন বিভবে আসবে, একটি সাধারণ বিভবে আসবে, অর্থাৎ দুজনের বিভব সমান হবে। তো সেই সমান বিভবের মানটা কত হয়, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এইরকম একটা ফর্মুলা দাঁড়ায়, তাই না। তাহলে সেই কমন বিভবটাকে আমরা ভি প্রাইম বললাম, যেহেতু ভি এখানে বলা আছে। তাহলে ভি প্রাইম C1 এর জায়গায় C1, V1 এর জায়গায় V, প্লাস অফ দেখো V2 মানে 0, তাহলে পুরো পার্টটা 0 হয়ে গেল, বাই আসলো C1 প্লাস C2, দ্যাট ইজ অপশন অফ বি। ইয়োর কারেক্ট অ্যান্সার উইল বি অপশন বি, ঠিকঠাক। তাহলে C1V বাই C1 প্লাস অফ C2, ঠিকঠাক। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 4 দেখো নেক্সট প্রশ্ন 4টা। কোন ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বলে দিয়েছে VD, এবং সেই পরিবাহীতে আমাদের যে ইলেকট্রন সংখ্যা বলেছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, দ্যাট ইজ অফ ইলেকট্রন কনসেন্ট্রেশন, দ্যাট ইজ অফ ইলেকট্রন সংখ্যা ঘনত্ব, যদি n থাকে তাহলে ভিডির সঙ্গে n কোন সম্পর্কে সঠিক, তাই না। সো এটা কিভাবে করব, খুব ইজি। সো আচ্ছা আই নো লিখলে মনে হয় ভালো হতো, তাই না। আই বাই ভিডি ইকুয়ালস টু আই বাই এন ই হয়, তাই না, ভিডি ইকুয়ালস টু আই বাই এন ই হয়। তাহলে ভিডি ইজ প্রপোর্শনাল টু 1 বাই অফ এন, তাই না। তাহলে অপশন বি ইয়োর আনসার। অফ তাও দেখো 5টা 1 ভোল্টের সমতুল লিখেছে, সমতুল্য হবে 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট। সো 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট তোমরা সবাই জানো 300 বা 1 এর 300 হবে। सो इसको कहते हैं सब्यसाची, दोनों हाथ जैसे समान चलते हैं। हरिओम 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট, ঠিকঠাক। 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট, অপশনগুলো দিই না, অপশনগুলো এগুলো দিয়ে লাভ নেই, এগুলো হাজারবার হয়ে গেছে। 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট, তাহলে 1 ভোল্ট সমান কি জানি আমরা, কি জানি রিলেশন V সমান W বাই কিউ, বিভব সমান কার্য বাই আধান। তাহলে 1 ভোল্ট সমান এটা
1 জুল বাই 1 কুলম্ব লিখতে পারি। এককে ট্রান্সফার করলাম, তাহলে 1 ভোল্ট, সরি এটাকে 10⁷ আর্গ করে দাও, আর 1 কুলম্ব হচ্ছে 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব, দ্যাট ইজ 1 ভোল্ট সমান সমান 1/300 আর্গ বাই স্ট্যাট কুলম্ব, দ্যাট ইজ অফ স্ট্যাট ভোল্ট। ঠিক, এই আর্গ বাই স্ট্যাট কুলম্ব দ্যাট ইজ অফ স্ট্যাট ভোল্ট, তাহলে 1/300 স্ট্যাট ভোল্ট। ঠিকঠাক, 5এরটা ক্লিয়ার। তাহলে এমসিকিউ 5 করলাম। এবার আমরা 6-এ যাব, মুছে দিলাম। 6-এ চলো। একটি চৌম্বক ক্ষেত্রের জন্য এক্স অক্ষ বরাবর গতিশীল একটি প্রোটন ওয়াই অক্ষ বরাবর বল অনুভব করে, তাহলে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে? এটা ভেরি ভেরি গুড কোশ্চেন। সো জেড অক্ষ বরাবর -z, সো চৌম্বক ক্ষেত্র জেড অ্যাক্সিস -z অ্যাক্সিস, ঠিকঠাক। xy তল yz, xy xz, xz প্লেন xy প্লেন, ঠিক, xy প্লেন। আচ্ছা, প্রথমেরটা xy ছিল, তারপরটা xz ছিল, প্রথমেরটা xy তারপরটা xz। তাহলে একটি চৌম্বক ক্ষেত্রের জন্য এক্স অক্ষ বরাবর গতিশীল একটি প্রোটন, ঠিক আছে, এক্স অক্ষের দিকে প্রোটনটা যাচ্ছে, তাহলে প্রোটনের ভেলোসিটি ভি কোন দিকে আছে? না আই ক্যাপে আছে। ভেলোসিটি কোন দিকে আছে? আই অ্যাক্সিসে আছে। যেহেতু এক্স অ্যাক্সিসে আছে মানে আই ক্যাপ বরাবর, তাই না? ঠিক। এবার প্রোটনের আধান কি হয়? পজিটিভ ক্যারেক্টারের, আমাদের কোনো প্রবলেম নেই। ওয়াই অক্ষ বরাবর বল অনুভব করলো, তাহলে ফোর্স কোন দিকে আছে? ওয়াই অক্ষে। ওয়াই অক্ষের ইউনিট ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়? জে ক্যাপ দ্বারা। তাহলে আমাদের বি এবার কত জানতে চেয়েছে, তাহলে বি কোন অ্যাক্সিসে থাকবে, বি এখন কোন অ্যাক্সিসে থাকবে সেটাই হচ্ছে আমাদের জানতে চেয়েছে। ঠিকঠাক। তো আমাদের বিটা কি হয়? ম্যাগনেটিক ফিল্ড বি। সো উই নো, দেখো এবার কি করে করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, হচ্ছে কি প্রশ্ন নাম্বার 5, এবং হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট বলে তোমরা এটা করবে। ঠিক, এই প্রশ্নটা শুধু নট অনলি ফর তোমাদের বোর্ড লেভেল বাট অলসো ফর এনি কম্পিটিটিভ লেভেল, দ্যাট ইজ নিট, আইপিএমটি, যদিও নেই এখন, নিট হয়ে গেছে এখন, এনি নার্সিং এক্সাম, ঠিকঠাক, যে কোনো কম্পিটিটিভ লেভেলের জন্য আফটার এইচএস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ভালো করে শেখো এইখানটায়। সো উই নো ফোর্স কি হয়? লরেঞ্জ ফোর্স, লরেঞ্জ ম্যাগনেটিক ফোর্স কি হয়? এটা হয়, ঠিক। তাহলে এবারে দেখো এফটা কোন অ্যাক্সিসে আছে? এফটা জে অ্যাক্সিসে আছে, তুমি জে বসিয়ে দিলে। কিউ কি হয়? মানে আধান, আধানটা কি? পজিটিভ আধান, তাই তুমি পজিটিভ লিখতে পারো, না লিখতে পারো, ছেড়ে দাও, তুমি সেই পজিটিভটাকে খেয়াল রেখে। যদি ইলেকট্রন বলতো তাহলে কিন্তু এখানে একটা মাইনাস বসাতে, ঠিকঠাক, মাইনাস বসাতে। ভিটা এখন কোন অ্যাক্সিসে আছে? আই অ্যাক্সিসে আছে। বিটা এখন কোন অ্যাক্সিসে হবে সেটা তোমার জানতে হবে, ঠিক। বিটা এখন কোন অ্যাক্সিসে হবে তোমার সেটা জানতে হবে। সো দেখেই তো বোঝা যাচ্ছে, আমরা ক্লাস 11-এর কনসেপ্ট তো আমাদের আছে, স্ক্রু রুল নিয়ম জানি আমরা, ঠিক। তাহলে ভেলোসিটি আর ফোর্স যদি আই যেতে থাকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড উইল বি ডেফিনেটলি ইন জেড অ্যাক্সিস। তাহলে এই দুটোর মধ্যে তোমার অ্যান্সার হবে, বাট পজিটিভ জেড না নেগেটিভ জেড সেইটা তোমাকে এবারে ভালোভাবে দেখো জানতে হবে, ঠিক আছে। তো এই দুটো অপশন আমার হবে না, তাই আমি মুছে দিলাম, কারণ এখানে আমার তোমার বোঝাতে হবে, ঠিকঠাক। এবারে দেখে নাও, তাহলে এবারে আমরা জানি কি, এইটা জানি আমরা, তাই না? এটা হলো আই অ্যাক্সিস, এটা হলো জে অ্যাক্সিস, এটা হলো আমাদের কে অ্যাক্সিস। তাহলে এবারে যদি আমরা এরকম অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাক্সিস ডিফাইন করি, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাক্সিস যদি ডিফাইন করি, তাহলে আই ক্রস জে কত বলবো? কে। আই ক্রস জে সমান কে হয়, তাহলে জে ক্রস কে সমান আই হবে। তাহলে তোমরা জানো নিশ্চয়ই এগুলো, এবং কে ক্রস আই সমান পজিটিভ জে দেবে। কিন্তু যদি তুমি ক্লকওয়াইজ করো, আই ক্রস কে তোমার কি দেবে? মাইনাস জে দেবে। তাহলে জে ক্রস আই মাইনাস কে দেবে, ঠিকঠাক, এরকম দেবে। তাহলে তুমি এখানটায় ভালোভাবে দেখে নাও,
ফোর্স আছে জে অ্যাক্সিসে, ফোর্স আছে জে অ্যাক্সিসে, তাহলে এখানে কি বসালে ফোর্সের মানটা জে অ্যাক্সিসে আসতে পারে। ঠিক, ফোর্সের মানটা জে অ্যাক্সিসে আসতে পারে। তাহলে তুমি এখানটায় কি আসবে, আইদার মাইনাস জেড বা মাইনাস পজিটিভ জেড বা মাইনাস জেড। তা পজিটিভ জেড এর জন্য কি ডিফাইন করি আমরা, কে, আর নেগেটিভ জেড এর জন্য কি ডিফাইন করি, মাইনাস কে, তাই না? এবার দেখো এবার কি হচ্ছে, তাহলে এখানটায় কি আসবে, জে চাই আমার, তাহলে এখানটায় কে হবে, তাহলে আই থেকে তো কে ডাইরেক্ট অ্যান্টি ক্লকওয়াইজ এইটাকে টপকে আসতে হচ্ছে, এইটাকে ক্রস করে আসতে হচ্ছে, কিন্তু ক্লকওয়াইজে ডাইরেক্ট যাওয়া যায় আই থেকে কে। কিন্তু তুমি যদি আই থেকে কে ক্লকওয়াইজ ডাইরেক্ট যাও, তাহলে সিস্টেম কি বলবে, এখানটায় নেগেটিভ আসছে, সিস্টেম এখানটায় নেগেটিভ আসছে, নেগেটিভ জে আসছে, কারণ সিস্টেমটাকে তুমি ধরে নিয়েছো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তুমি যদি ক্লকওয়াইজ ঘোরো তাহলে সিস্টেমে রেজাল্ট নেগেটিভ আসবে। তাহলে আই ক্রস কে, তার মানে এখানে যদি তুমি পজিটিভ কে ধরো, আই ক্রস কে যদি পজিটিভ কে ধরো, পজিটিভ কে যদি ধরো, তাহলে এখানে একটা মাইনাস জে আসছে, তাহলে ডেফিনেটলি এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় পজিটিভ কে এটা হলো না, তাহলে নিশ্চয়ই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় যেটা বসবে সেটা মাইনাস কে বসবে। ঠিকঠাক, মাইনাস কে বসবে, অর্থাৎ আমাদের ম্যাগনেটিক ফিল্ড থাকবে মাইনাস অফ জেড অ্যাক্সিস বরাবর। ঠিকঠাক, খুব ভালো করে শুনে নাও, আরো একবার রিপিট করে দিচ্ছি, দেখে নাও। তাহলে এই দুটো হচ্ছে কি আই জেতে আছে, তাহলে বিটা থাকবে ডেফিনেটলি কে অ্যাক্সিসে, মানে জেড অ্যাক্সিসে। তাহলে পজিটিভ জেড না নেগেটিভ জেড সেইটা আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে তলার দুটো অপশন অটোমেটিক বাদ চলে গেল। এবার তুমি যদি সিস্টেমটাকে এইভাবে ডিনোট করে নাও আই জে কে, ঠিক আছে, আই জে কে এইভাবে যদি ডিনোট করে নাও অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরলে তোমার সমস্ত রেজাল্ট পজিটিভ দেবে, যদি ক্লকওয়াইজ ঘোরো তাহলে তোমাদের সমস্ত রেজাল্ট নেগেটিভ দেবে। তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আইদার কি আসতে পারে, পজিটিভ কে আসতে পারে অর নেগেটিভ কে আসতে পারে। ঠিকঠাক, বিকজ এফ জে কে ধরে নিয়েছে আর ভেলোসিটি আই কে ধরেছে, তাহলে বি বলবে আমি কাকে ধরবো, যেটা পড়ে আছে, জেড কে ধরবো আমি, তাই না? সো জেড কে ধরবে এবারে, অর্থাৎ কে অ্যাক্সিস কে ধরবে। তাহলে এখানে পজিটিভ কে আসতে পারে, নেগেটিভ কে আসতে পারে। তাহলে তুই যদি এখানে পজিটিভ কে বসিয়ে ভাবো, তাহলে এটা পজিটিভ কে অ্যাক্সিস, তাহলে আই থেকে কে যদি ঘোরো, বিকজ আই ক্রস কে, আই থেকে কে দিক যেতে হবে, আই ক্রস কে যদি যাও তাহলে তুমি ক্লকওয়াইজ আসলে, কিন্তু সিস্টেমটা থাকে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তাহলে আই থেকে কে দিকে আসলে তোমার অ্যান্সার হবে এখানে একটা মাইনাস জে, কিন্তু এখানে তো মাইনাস জে নেই, পজিটিভ জে বসে আছে, তাহলে নিশ্চয়ই পজিটিভ কেটা হবে না, নেগেটিভ কেটা হবে। ঠিকঠাক, আই থিঙ্ক অ্যান্সার উইল বি ক্লিয়ার। ঠিকঠাক, সো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে যেটা এল দৈর্ঘ্য এবং এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট একটি দণ্ডকে বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করে দেওয়া হয়েছে, তাহলে নতুন চৌম্বক ভ্রামক কত হবে। ইসে হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট মার্ক कर लो, इसे हैशटैग इम्पोर्टेंट मार्क कर लो फॉर योर एचएस, फॉर योर एचएस। ঠিকঠাক, হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটা কি করে সলভ করব আমরা, এটা করব, দেখো ফার্স্টে এল দৈর্ঘ্য এবং এম চৌম্বক ভ্রামক বিশিষ্ট কোনো দণ্ড। তাহলে তুমি যদি দণ্ডটাকে এইরকম ধরে নাও, যার লেন্থ হলো এল এবং চৌম্বক ভ্রামক হচ্ছে কে, and we know a formula very well that চৌম্বক ভ্রামক m সমান সমান qm into l, তাই তো? আমরা যেমন ইলেকট্রিক ডাইপোল মোমেন্টে শিখেছিলাম যে দ্বিমেরু ভ্রামক সমান সমান আধান ইন্টু মধ্যবর্তী দূরত্বের গুণফল, সেরকম আমরা চৌম্বক ভ্রামকের ক্ষেত্রেও শিখেছি অ্যাকচুয়ালি যে চৌম্বক ভ্রামক অ্যাকচুয়ালি হয় কোন একটা দণ্ডচুম্বকের যে কোনো একটা প্রান্তের মেরু শক্তি এবং তার মধ্যবর্তী দূরত্ব। ঠিকঠাক, তাহলে যেখানে আমরা কিউএমটাকে ধরে নিলাম মেরু শক্তি, তাহলে কোন একটা দণ্ডচুম্বককে তুমি যদি বাঁকিয়ে বৃত্তাকার করো, অর্ধবৃত্তাকার করো, যেভাবেই যা খুশি করো না কেন, তাহলে কিন্তু তার কখনোই মেরু শক্তি পাল্টাবে না। তাহলে মেরু শক্তি ইজ আ ফিক্সড কোয়ান্টিটি। তাহলে মেরু শক্তি এখান থেকে কি আসলো না, মেরু শক্তি আসলো m/l। ঠিক,
তার মেরুর তো কোনো পরিবর্তন হচ্ছে না। সেটা বাকি অর্ধবৃত্ত করো, বাকিয়ে এল শেপ করো, তাহলে সবসময় কিন্তু একই থাকবে তার মেরু শক্তি, বিকজ তার মেরুর কোনো পরিবর্তন হয়নি। এবারে যদি এই এল দৈর্ঘ্যটাকে বাঁকিয়ে এখন অর্ধবৃত্তাকার করে দাও এবং সেই অর্ধবৃত্তের যদি ব্যাসার্ধ আমি আর ধরে নিই, ঠিক আছে, সেই অর্ধবৃত্তের ব্যাসার্ধ, এটাকে ইকুয়েশন 1 বলতে পারো, এই পর্যন্ত ইকুয়েশন 1। সো এর পরের স্টেপ যেটা হচ্ছে, দেখো এই এল দৈর্ঘ্যকে বাকি এখন অর্ধবৃত্ত করে দিয়েছে, তাহলে অর্ধবৃত্ত করে দিলে মেরুটা কোথায় কোথায় গেছে, এই মেরুটা এখন এই জায়গাটা এসছে আর এই মেরুটা এখন এই জায়গাটা এসছে, তাহলে দুটো মেরুর মধ্যে এখন লেন্থ কত, 2r বলতে পারো। দুটো মেরুর মধ্যে এখন লেন্থ কত, 2r বলতে পারো, যদি আমরা ধরে নিই যে ব্যাসার্ধ r হয়েছে। ঠিক, এবার যেহেতু এটা অর্ধবৃত্ত হয়েছে, এল লেন্থ থেকেই অর্ধবৃত্ত হয়েছে, তাহলে আমরা ডেফিনেটলি লিখতে পারবো এল সমান পাই আর, বিকজ অর্ধবৃত্তের পরিধি পাই আর হয় এবং সেটা কোত্থেকে এসছে, এল দৈর্ঘ্য থেকে এসছে, তাহলে এল সমান সমান হচ্ছে পাই আর। তাহলে আর সমান কত দাঁড়ালো, দেখো এল বাই পাই। তাহলে আর যদি সমান এল বাই পাই হয়ে যায়, তাহলে নতুন চৌম্বক ভ্রামক যে জিনিসটা তৈরি হবে সেটা কোন দুটো প্রান্তের মধ্যে তৈরি হবে, এই দুটো প্রান্তের মধ্যে তৈরি হবে। কারণ চৌম্বক ভ্রামকের ডেফিনিশন হচ্ছে কি, মেরু, দুটো মেরু এবং তার মধ্যবর্তী দূরত্ব এবং সেই মেরুর গুণফল, তাহলে সেই দূরত্ব আর গুণফল, এটাকে আমরা বললো চৌম্বক ভ্রামক। তাহলে আমরা দূরত্ব কিরকম দূরত্ব নিই, স্ট্রেট লাইন দূরত্ব নিই, তাই না? তাহলে যদি এইটা বাকি অর্ধবৃত্তাকার করে দেওয়া হয়, তাহলে তার মেরু দুটোর মধ্যে যে স্ট্রেট লাইন দূরত্ব থাকবে সেটাই হচ্ছে আমাদের কিন্তু দূরত্ব হিসাবে কাজ করবে। তাহলে তার মেরুটা এইটা আর একটা এইটা, তাহলে এই দুটো মেরুর মধ্যে স্ট্রেট লাইন যে দূরত্ব সেটা হলো আমাদের 2r, তাহলে এই 2rটাই হলো আমাদের অ্যাকচুয়ালি দূরত্বের মতো কাজ করবে। তাহলে এই 2rটা যদি দূরত্বের মতো কাজ করে, তাহলে আমরা বলতে পারি অতএব নতুন চৌম্বক ভ্রামক যেটা দাঁড়াচ্ছে সেটা m প্রাইম সমান সমান দূরত্ব ইন্টু মেরু শক্তি, তাহলে qm, বিকজ মেরু শক্তির কখনোই কোনো পরিবর্তন হয় না এবং নতুন আকৃতির যে লৌহদণ্ডটা হয়েছে তার দুটো মেরুর মধ্যে দূরত্ব হলো কিন্তু 2r, তাহলে সেই 2r ইন্টু তার মেরু শক্তি qm। তাহলে এই 2r এর ভ্যালু তুমি এখান থেকে বসিয়ে দাও, l বাই পাই, আর qm আমাদের কত এসছে দেখো m বাই l, তাহলে l ক্যান্সেল, তাহলে পেয়ে গেলে 2m বাই পাই। সো this is a very an important question और इसे रिमेम्बर करना, ठीक, मुखस्त करे रेखे दियो, ठीक ठाक, इसे आना ही आना है एग्जाम में। ओके, चलो मुविंग टू द नेक्स्ट क्वेश्चन। 8টা आई होप এই পর্যন্ত ক্লিয়ার তোমাদের। চলো 8। সো 8টা দেখো, 8টা হচ্ছে কি আমি প্রশ্ন লিখিনি, অপশন দিয়ে নিও, অপশনটা দিয়ে দিই 20 10 2 1, 20 10 2 1। কি বলেছে অঙ্কটাতে বলেছে একটা এন পাক বিশিষ্ট কোন একটা পরিবাহী তার আছে, এন পাক বিশিষ্ট, যার ব্যাসার্ধ r ইকুয়ালস টু 10 সেন্টিমিটার, যার ভেতর দিয়ে I ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এবং এই কেন্দ্রবিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়েছে সেটা বলে দিয়েছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 টেসলা, আর এটা তোমার সেমিতে বলে দিয়েছে, ঠিকঠাক। তাহলে আমার যেটা বার করতে দিয়েছে এই এন এর মান কত, তাহলে কোশ্চেনটা হলো আমাদের এন সমান সমান কত, ঠিক, এটাই হচ্ছে তোমাদের কোশ্চেন জানতে চেয়েছে। তাহলে আবার অঙ্কটা রিপিট করে দিচ্ছি, একটা এন পাক বিশিষ্ট কোন একটা পরিবাহী তার আছে যার ভেতর দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে এবং তার কেন্দ্রে উৎপন্ন যে চৌম্বক ক্ষেত্র হয়েছে সেটা হলো 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 টেসলা। তাহলে কোশ্চেনটা হচ্ছে কি, এবং ব্যাসার্ধটা বলে দিচ্ছে 10 সেন্টিমিটার, কোশ্চেনটা হচ্ছে কি জানতে যেটা চেয়েছে তোমার কাছে নিশ্চয়ই সেটা হলো এন সমান কত, সেই পরিবাহী তারের পাক সংখ্যা কত, ঠিকঠাক। তাহলে ফার্স্ট অফ অল তোমার কাজ হবে, দেখো সবকটাই এসআই তে আছে, এটা এসআই, তাহলে সেন্টিমিটার থেকে মিটার করা ভেরি ইজি, তাহলে 0.1 মিটার করে দিলে, ঠিক আছে, 100 দিয়ে ভাগ করে 0.1 মিটার করে দিলে। নাও
উই নো কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র কত হয়, বি সমান মিউ 0 I বাই 2r হয়, মিউ নট I বাই 2r, মিউ নট I বাই 2r, এবং পাক সংখ্যা যদি n থাকে তাহলে পাক সংখ্যা দিয়ে গুণ করে দেওয়া হয়। তো এবার সিম্পল ক্যালকুলেশন। সো বি এর জায়গায় 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -6, মিউ নট এর জায়গায় 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, I এর জায়গায় 1, n এর জায়গায় n রেখে দাও, আর 2r এর জায়গায় 2 ইন্টু 0.1, ঠিকঠাক 2 ইন্টু 0.1। সো এখান থেকে 4 পাই আমফান, আবার তো এখন ইয়াস আসছে, ইয়াস, তাই না, ইয়াস। সো এখান থেকে দেখো n যেটা হচ্ছে আই থিঙ্ক 20 হচ্ছে, n সমান 20 হচ্ছে। এখান থেকে 10 টু দি পাওয়ার -6 ইন্টু 10 টু দি পাওয়ার -7, তাহলে এখানে একটা 10 টু দি পাওয়ার -1 বেঁচে যাচ্ছে, ঠিকঠাক 10 টু দি পাওয়ার -1 বেঁচে যাচ্ছে, ওটা নিচে আসছে, ওটা যদি নিচে আসে আর এখান থেকে 20 হলে একটা 10 উপরে উঠে যাচ্ছে, তার মানে 2 হচ্ছে অ্যাকচুয়ালি, তাই না, এর সমান 2 হচ্ছে। সো n সমান হচ্ছে কে, এটা পাঠিয়ে দাও, 2 ইন্টু 0.1 বাই 10 টু দি পাওয়ার -1, সো 2 ইন্টু 10 টু দি পাওয়ার 1, নিচে হলো 10, সো 10 কেটে গেল, 2 অ্যান্সার। সো আনসার উইল বি 2। তাহলে পাক সংখ্যা হচ্ছে আমাদের 2। ক্লিয়ার, পাক সংখ্যা 2। যদি ক্যালকুলেশন ভুল থাকে 2 বা 20 মধ্যে কিছু একটা হবে, তোমরা করে নিও, আমি আর করছি না, ঠিকঠাক। চলো মুভিং টু দ্য নেক্সট। সো চলো দেখো, একটা প্রশ্ন বলে দিয়েছি, এটাতে প্রচুর কিছু শেখার আছে, এবং অপটিক্সের অঙ্কে তোমরা যে ভয় পাও সেই ভয়টাও কেটে যাবে, দেখে নাও। সো একটি অবতল দর্পণ থেকে একটি বস্তু 0.3 মিটার দূরে বসানো আছে এবং বিবর্তন হাফ বলে দিয়েছে, এবং সেই অবতল দর্পণটার ফোকাস দূরত্ব আমাদের কিন্তু জানতে চেয়েছে, ঠিক আছে। এখন খুব ভালো করে শোনো, অবতল দর্পণের দুটো প্রতিবিম্ব সৃষ্টি হতে পারে, দুটো টাইপের, একটা সৎ এবং একটা অসৎ। সৎ যখন প্রতিবিম্ব হয়, আগে অসৎটা বলে নিই, আগে যখন অসৎ প্রতিবিম্ব হয় তখন কিন্তু বস্তুর বিবর্ধন, মানে বস্তুর বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হয়, দ্যাট ইজ বিবর্ধন m সমান অলওয়েজ কিন্তু গ্রেটার দ্যান 1 হয়, ঠিক। তাহলে বিবর্ধন সবসময় 1 থেকে বেশি হয়। তাহলে বিবর্ধন যদি 1 থেকে বেশি হয় তাহলে কিন্তু অসৎ প্রতিবিম্ব হতে পারে বা অসৎ প্রতিবিম্ব হয়। কিন্তু সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে ডেফিনেটলি বিবর্ধন 1 থেকে বেশিও হয় এবং 1 থেকে স্মলও হয়। এখানে কি বলে দিয়েছে দেখো, বিবর্ধন হচ্ছে কি হাফ, m সমান হাফ, তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি বলে দিতে পারবো এই অবতল দর্পণটা কিন্তু সৎ প্রতিবিম্ব গঠন করেছে, অসৎ গঠন করেনি, ঠিকঠাক অসৎ গঠন করেনি। বিকজ অসৎ যদি গঠন করতো তাহলে কিন্তু প্রতিবিম্বের বিবর্ধন 1 থেকে বেশি হতো, সেই ক্ষেত্রে তাহলে আমরা কিন্তু কনফিউজড হতাম সৎ না অসৎ, সৎ না অসৎ। কিন্তু এখানে আমি 100% শিওর, যেহেতু আমাদের প্রতিবিম্ব বিবর্ধন m সমান হাফ, দ্যাট ইজ 1 থেকে ছোট, তার মানে প্রতিবিম্বের বিবর্ধন যেটা হয়েছে সেটা সৎ প্রকৃতির হয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখন অঙ্ক থেকে কি কি জানতে পারছি দেখো, সেইগুলো তোমরা নোট ডাউন করে নাও। তাহলে ইউ সমান বস্তুর দূরত্ব, দেখো অবতল দর্পণ থেকে বস্তু এত দূরে বসানো আছে, এটা বস্তু দূরত্ব m, বিবর্ধন m সমান হাফ, এটা জানতে মানে বলে দিয়েছে। তোমাকে জানতে চেয়েছে ফোকাস দূরত্ব f সমান কত, ঠিকঠাক, ফোকাস দূরত্ব f সমান কত। এবারে একটা জিনিস জেনে নাও, যে অবতল দর্পণে যখন সদ্বিম্ব হয় তখন বস্তুটা কোথায় বসানো থাকে, ফোকাস দূরত্বের বাইরে বসানো থাকে। তাহলে যদি এটা ফোকাস হয়, ফোকাস দূরত্বের বাইরে বসানো থাকে, তাহলে ফোকাস দূরত্বের বাইরে যদি বস্তু বসানো থাকে তাহলে ফোকাস দূরত্ব কি হবে, বস্তুর দূরত্ব থেকে ছোট হবে, তবেই তো বস্তু দূরত্বটা ফোকাস দূরত্ব থেকে বড় হবে, তবেই সদ্বিম্ব দেবে। তার মানে আমরা বলতে পারি 0.5 অ্যান্সার হতে পারে না, 0.6 অ্যান্সার হতে পারে না, 0.3 থেকে ছোট হবে, কারণ বস্তু দূরত্ব ফোকাস দূরত্ব থেকে বড়, ফোকাস দূরত্ব বস্তু দূরত্ব থেকে ছোট, তবেই সে সৎ দিতে পারে। তার মানে আমার 0.1 আর 0.2 এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, ঠিক আছে, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। তাহলে ধরে নাও এটা ফোকাস, এইটা হলো আমাদের বস্তু, এবং প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে, নিশ্চয়ই এখানে উৎপন্ন হবে, ঠিক আছে, প্রতিবিম্ব এইখানটায় উৎপন্ন হবে।
তাহলে সবই কিন্তু এখানটায় নেগেটিভ, ইউ নেগেটিভ, ভি নেগেটিভ, এফও নেগেটিভ। তোমরা জানো অবতল দর্পণের সদ্বিম্বের সময় সব সময় কিন্তু ইউ নেগেটিভ হয়, ভিও নেগেটিভ হয়, এফও নেগেটিভ হয়, তাই তো? তাহলে আমরা যেটা করব, অতএব দর্পণের সাধারণ সমীকরণ থেকে পাই 1/v প্লাস 1/u সমান 1/f। এটা উত্তলক বা অবতলক সবার ক্ষেত্রে সাধারণ সমীকরণ। এইবারে আমরা কন্ডিশনটা বসাবো। কি কন্ডিশন বসাবো না, অবতল দর্পণের সদ্বিম্বের সবকটা নেগেটিভ হয়, তাহলে -1/v -1/u সমান -1/f। সো আলটিমেটলি কিন্তু তুমি যদি মাইনাস কমন নাও, এই মাইনাস আর ওই মাইনাসটা কিন্তু পজিটিভ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি there is no change in the given equation। সো এবার তুমি ভ্যালু বসিয়ে দিতে পারো। কি বলেছে দেখো, 0.3 বস্তু দূরত্ব বলেছে না, তাহলে বস্তু দূরত্ব দ্বারা গুণ করে দাও, u/u সমান u/f। এবার দেখো এটা বিবর্ধন u/v, তাই এটা নিশ্চয়ই বিবর্ধন 1/m, এটা +1, এটা u/f। ঠিকঠাক, u/f হলো। তাহলে তুমি এখান থেকে কি করতে পারছো দেখো, এটা বিবর্ধন 1/m, তাহলে 1/2 বসবে, হাফটা উপরে চলে গেলে 2 প্লাস এখান থেকে 1 আসলো। ঠিকঠাক, সমান সমান দেখো u/f। অতএব f সমান ইউর ভ্যালু কত দেখো 0.3 বাই দেখো এইটা নিচে চলে আসলো 3, তাহলে f কত হলো 0.1। তাহলে আমাদের অ্যান্সার 0.1। ঠিক, তুমি কিন্তু এটা অ্যান্সার ডেফিনেটলি মার্ক করে দিতে পারতে যদি এটা ধরো 0.456 থাকতো, তাহলে ডেফিনেটলি চোখ বুঝিয়ে এটা তখন অ্যান্সার মার্ক করতে, কারণ তোমার লজিকটা শিখিয়ে দিয়েছি যে বস্তু দূরত্ব আমাদের ফোকাস দূরত্ব থেকে বড় হবে, আর সব কটা ফোকাস দূরত্ব দেখো বস্তু দূরত্ব থেকে বড় দিয়েছে, তার মানে এইগুলো হতে পারে না কখনো। ঠিকঠাক, যদি এরকম অপশন থাকতো তাহলে তুমি চোখ বুঝে 0.1-এ হিট করতে, বাট 0.2 সেখানে ছিল, তাই আমি হিট করতে পারিনি, তাই না? ঠিকঠাক, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এটাও অপটিক্সের একটা বিউটিফুল অঙ্ক। চলো, সো দোনো হাত কা কাম। ফোন আসছে। চলো নেক্সট প্রশ্ন দেখো, 10-এরটা। নববীক্ষণের নলের দৈর্ঘ্য বলে দিয়েছে 44, বিবর্ধন 10, তাহলে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য কত? এটা উইদাউট পেন অ্যান্ড পেপার সলিউশন করা যাবে, উইদাউট পেন অ্যান্ড পেপার দেখাচ্ছি, তার আগে সলভ করে দিই। হ্যাঁ, তাহলে অভিলক্ষের নলের দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাই তো? নববীক্ষণের অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য জানতে চেয়েছে, তাহলে নববীক্ষণের নলের দৈর্ঘ্য, তাহলে এল সমান 44 বলে দিয়েছে। আর তুমি জানো এল সমান হলো এফও প্লাস অফ এফই সমান 44, দ্যাট ইজ অফ অবজেক্ট লেন্সের ফোকাস দৈর্ঘ্য এবং আইপিসের ফোকাস দৈর্ঘ্যের যোগফল হলো 44। ঠিকঠাক, তাহলে এটা হলো অভিলক্ষ, এটা হচ্ছে অভিনেত্র। ঠিকঠাক, এটা হলো এক। আবার কি জানো, আবার তুমি জানো বিবর্ধন এম সমান এফও বাই অফ এফই সমান সমান এটা 10 বলে দিয়েছে, তাহলে বিবর্ধন 10 বলে দিয়েছে, তাহলে বিবর্ধন মানে 10, আর এই বিবর্ধনের ফর্মুলাই হয় এফও বাই এফই। ঠিকঠাক, তাহলে অতএব কি লিখতে পারো, এফও সমান লিখতে পারো 10 এফই। ঠিকঠাক, তাহলে তুমি এই জায়গা থেকে ভ্যালু বসিয়ে দাও, এফওর জায়গায় 10 এফই বসিয়ে দাও, প্লাস এফই বসাও, 44 আসলো, অতএব এফই আসলো 4। এফই যদি 4 আসে, তাহলে এফও কত আসবে, এফও আসবে 44 মাইনাস 4, তাহলে 40 সেমি। এবারে উইদাউট পেন অ্যান্ড পেপার কি করে সলভ করবো দেখো, উইদাউট পেন অ্যান্ড পেপার মানে উইদাউট পেনে, মুখে মুখে কি করে সলভ করবো। তাহলে দেখো বিবর্ধন 10 বলে দিয়েছে, তাহলে এফও বাই এফই 10, আর এফও প্লাস এফির যোগফলটা কিন্তু 44, তাই না? যোগফলটা 44, ভাগফলটা হচ্ছে 10। এবার তুমি গিভেন অপশন থেকে ট্রাই করো, 36 যদি তুমি ধরে নাও অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য 36 ধরে নাও, তাহলে অভিনেত্র ফোকাস দৈর্ঘ্য কত আসবে, 44 মাইনাস 36 দ্যাট ইজ 8, তাহলে 36 বাই 8 দ্যাট ইজ এটা এফও আর ওটা এফই, 8 এফই, তাহলে 36 বাই 8 করলে কখনো 10 আসে না,
পয়েন্ট তো দেখার দরকারই নেই, কারণ এইগুলো দেখো 48.4 আর 44.8, 44-এর থেকে বেশি। সো তাহলে গিভেন অপশন একটাই পড়ে আছে 40। এবার তুমি 40টাতে হিট করো ফার্স্ট অফ অল। তাহলে 40 যদি অভিলক্ষ্য হয় 40, তাহলে 44 থেকে 40 টেনে হিচড়ে বার করে নাও। তাহলে কত পড়ে থাকে? 4 পড়ে থাকে। তাহলে 4টা কিসের আসবে? এফিতে আসবে। এবার ফর্মুলা কি হয়? এফও বাই এফি সমান সমান আমার বিবর্ধন, তাহলে ওটা 10 করতে হবে। তাহলে 40/4 10, এক্স্যাক্টলি সিম্পলিফাই হয়ে যাচ্ছে। তার মানে এফও বাই এফি 40/4 10, তাহলে এফও 40। ঠিকঠাক? তাহলে উইদাউট পেনে সলভ করে ফেললাম আমরা। ঠিক আছে, সো চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটাতে আমরা অপশন দিচ্ছি না, আচ্ছা অপশন দিচ্ছি। দেখো নেক্সট কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, কিন্তু এটা হচ্ছে কে মাথা ঘুরিয়ে দেওয়া কোশ্চেন। ঠিকঠাক? আলোর সমবর্তনের ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে কি, এটা আলোর সমবর্তনের ক্ষেত্রে ব্রুস্টারের সূত্র কোনটি? আলোর সমবর্তনের ক্ষেত্রে নিম্নের মধ্যে ব্রুস্টার সূত্র কোনটা? তাহলে মিউ সাইন আইপি সমান 1, মিউ সাইন আইপি ইকুয়ালস টু 1, এটা গুণ আছে মিউ, মিউ কস আইপি 1, মিউ কস আইপি সমান 1, মিউ ট্যান আইপি সমান 1, মিউ ট্যান আইপি সমান 1, তারপরটা আছে মিউ কট আইপি ইকুয়ালস টু 1। ঠিকঠাক? এইটা হচ্ছে আমাদের গিভেন 4টে অপশন। তাহলে নিম্নের মধ্যে ব্রুস্টারের সূত্র কোনটা? তাহলে আমরা তো জানি, উই নো আমরা সবই জানি, কিন্তু কিচ্ছু জানি না। ট্যান আইপি হয়, এটাই হলো ব্রুস্টারের সূত্র, মিউ সমান ট্যান আইপি। তাহলে মিউ যদি ট্যান আইপি হয়, তাহলে তুমি মিউ এটা লিখতে পারো 1 অফ কট আইপি, কোনাকুনি গুণ করে দাও, মিউ কট আইপি ইকুয়ালস টু 1। সো কোনটা হচ্ছে? এটা হচ্ছে, চলো ডি। ওকে, চলো 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্ন বলে দিচ্ছে, দেখো খুব ইজি। যে অপদ্রব্য পরমাণুর জার্মেনিয়ামের সঙ্গে মেশালে একটি এন প্রকারের অর্ধপরিবাহী হয়, এন প্রকারের অর্ধপরিবাহী হয় যে অপদ্রব্য মেশালে। ঠিকঠাক? যে অপদ্রব্য মেশালে। সো অপশন আছে দেখো বোরন, বি আছে ইন্ডিয়াম, অপশন সি আছে আর্সেনিক, অপশন ডি আছে অ্যালুমিনিয়াম। তাহলে কি হবে? বোরন, ইন্ডিয়াম, আর্সেনিক, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম তো ত্রিযোজী, বাকি সবই ত্রিযোজী, কিন্তু আমার চাই পঞ্চযোজী মৌল। তাহলে পঞ্চযোজী মৌল একমাত্র আর্সেনিক আছে। তাহলে আর্সেনিক এন টাইপের অর্ধপরিবাহী সৃষ্টি করতে পারে, তাই তো? চলো তারপরের প্রশ্ন। मैंने क्या कर दिया? बड़ी बड़ी देशों में ऐसे छोटे छोटे गलती होते ही रहते हैं। ठीक है, सो चलो नेक्स्ट क्वेश्चन। नेक्स्ट क्वेश्चन হচ্ছে দেখো কোন ট্রানজিস্টরে বিটা 99 হলে আলফা কত? ভেরি গুড কোশ্চেন। বিটা সমান সমান 99, আলফা সমান কত? তাহলে উইদাউট সলভ কি করে আমরা করব? সলভই করবো না, কিন্তু করবো। দেখো 0.99, 0.99, 0.1, এটা 99 আছে, এটা 100 আছে। এই দুটো উল্টে গেছে, এটা আচ্ছা এটা আমি ঠিক করে দিই, 100, এটা 99। ঠিক আছে? তাহলে এই 4টে অপশন আছে। তাহলে কি হবে? উই নো আ প্রপার্টি দ্যাট ইজ আলফা ইজ অলওয়েজ লেস দ্যান 1 আর বিটা ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1। এবার আলফা লেস দ্যান 1 হয় ঠিক কথা, কিন্তু সেই আলফার ভ্যালুটা কি রকম হয়? ভেরি নিয়ারলি ইকুয়ালস টু 1, ভেরি নিয়ারলি ইকুয়ালস টু 1। এই প্রপার্টিগুলো কিন্তু তোমার জানতে হবে। তাহলে আলফা লেস দ্যান 1 হয় এবং আলফার ভ্যালু কিন্তু ভেরি ক্লোজলি টু 1 হয়। তাহলে আলফা কখনো 1-এর থেকে বড় হয় না। তাহলে বোথ অপশনস অফ সিডি আর ইনভ্যালিড। ঠিকঠাক? দিস অলসো ইনভ্যালিড, এটা হলো 1-এর মানে 1-এর অনেক ছোট। তাহলে 1-এর একদম কাছাকাছি কোনটা? 0.99। সো দিস উইল বি ইয়োর কারেক্ট আনসার। ঠিকঠাক? সো এবার সলিউশন। এবারে সলিউশন কি করে করবো দেখো। তাহলে আলফা জানতে চেয়েছে, তাহলে আলফার ফর্মুলা কি হয়? আলফা ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস অফ বিটা হয়। ঠিক আছে? আলফা ইকুয়ালস টু বিটা বাই 1 প্লাস অফ বিটা হয়।
তো এটা ফর্মুলা তোমরা জানো, নিচে দেখো 100 বসছে, 1 প্লাস বিটা মানে 99 প্লাস 1, সো 99 মানে 0.99, সো 0.99 आंसर। ঠিক, as simple as I am, not watcher। ঠিকঠাক। সো 14 দেখো, 14 এটা 13 হলো, মুছে দিলাম। 14 দেখো, ডেল আইসি বাই ডেল আইই একটি ট্রানজিস্টরে 0.96 বলে দিয়েছে, ঠিক আছে। ডেল অফ আইসি বাই ডেল অফ আইই 0.96 বলে দিয়েছে, ঠিক। এবার আমাদের জানতে চেয়েছে প্রবাহ বিবর্ধন বিটা সমান কত, প্রবাহ বিবর্ধন বিটা কত। আচ্ছা আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কি এখানে বলে দিয়েছে প্রবাহ বিবর্ধন বিটা কত, কিন্তু পরীক্ষার সময় এমন প্রশ্ন আসতে পারে যে প্রবাহ বিবর্ধন কত, তোমাকে বিটাটা হয়তো দিল না, তাহলে তোমরা এটা জানো যে বিটাটাকে কিন্তু প্রবাহ বিবর্ধন বলা হয়, আর আলফাটাকে কি বলা হয়? ভেরি গুড, জানো না, আলফাটাকে বলা হয় পরিবৃত্তি বৈশিষ্ট্য সম্পন্ন কোনো কনস্ট্যান্ট, তাই তো, ট্রান্সফার কনস্ট্যান্ট বলা হয়, তাই তো। তাহলে আলফাটাকে ট্রান্সফার কনস্ট্যান্ট বলা হয়। তাহলে ডেল আইসি বাই ডেল আই এটা কার ভ্যালু বলে দিয়েছে বলো? ডেল আইসি বাই ডেল আই এটা হচ্ছে তোমার, আচ্ছা অপশন গুলো দিয়ে দিই, 6, 12, 24, 48, বাহ 6, 12 সব দুগুণ করে বাড়ছে, আহা দ্বিগুণ, 6, 12, 24, 48। তাই ডেল আইসি বাই ডেল আই মানে কি? এটা আলফা, আলফা মানে হলো 0.96, এটা বলে দিয়েছি। এটা আমাদের বিটা জানতে চাইছে, আগেরটার উল্টো, তাই না? সো এবারে বিটা কত? তাহলে বিটা জানি আমরা হয় আলফা বাই 1 মাইনাস আলফা, আলফা বাই 1 মাইনাস অফ আলফা। তাহলে 0.96 এটা বসো, এটা 1 মাইনাস 0.96 বসো, এটা 0.96 বসো, আর 0.96 এর জায়গায় 0.04 বসো। তাহলে কাটপিট মাচা দো, খুল্লাম খুল্লা 26। সো মামলা সেট, সো মামলা ইজ সেট, ঠিকঠাক। 24 आंसर मिल गया। সো এবারে দেখো 2 এর দাগের 1, তাহলে 14 খানা এমসিকিউ কমপ্লিট অফ পার্ট নাম্বার 8, পার্ট নাম্বার 8 দ্যাট ইজ मॉडल सेट 8, 14 खाना एमसीक्यू कम्प्लीट। सो पार्ट 8 करना होगा, करना से फाइट, है ना। सो এবার দেখো 2 এর দাগের 1, 2 এর দাগের 1, 2 এর দাগের 1 জানতে চাইছে দেখো তড়িৎ বিভবের মাত্রা কত। 2 এর দাগের 1 তড়িৎ বিভবের মাত্রা কত জানতে চেয়েছে। তাহলে 2 এর দাগের 1 তড়িৎ বিভবের মাত্রা, তাহলে ভোল্ট সমান W/Q হয়, এটাই তো তড়িৎ বিভব। তাহলে কার্য বাই আধান হয়, তাহলে কার্যের মাত্রা বসিয়ে দাও। এটা মনে হয় 1 কোটি বার করা হয়ে গেছে, তাই না। কার্যের মাত্রা কত হয়? mL/t-2 বললি গেছি, mL স্কয়ার হয়। কিউ মানে আইটি হয়, তাহলে করলে m l-2 সরি l স্কয়ারই থাকবে, i-1 t-3, ব্যাস হয়ে গেল। এটা হলো তড়িৎ বিভবের মাত্রা, ঠিকঠাক। চলো এবারে 2 এর দাগে 1 এর অথবা, 1 এর অথবা কি বলেছে? কোন পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড বলতে কি বোঝো? কোন পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড, তাহলে সি সমান বলে দিয়েছে 1 ফ্যারাড। अच्छा सी होता है क्या? सी होता है क्या? बी और डी के बीच की लेटर है? नहीं नहीं, सी होता है अपना कैपेसिटेंस, अपना कैपेसिटेंस, তাই তো। সি, সিটা বলে দিয়েছে 1 ফ্যারাড, তাহলে সিটাকে কি লেখা যায়? কিউ বাই ভি, সিটাকে লেখা যায় কিউ বাই ভি। তাহলে সি ফ্যারাড কি করে বলবো আমি? কারণ আমরা জানি ফ্যারাড কাকে বলা হয়, সেটা হলো কুলম্ব বাই ভোল্ট, এইটাকে ফ্যারাড বলা হয়। তাহলে এখানে তুমি যদি 1 কুলম্ব বাই 1 ভোল্ট করে দাও, তাহলে 1 ফ্যারাড আসবে। তাহলে বলতে হবে কোন পরিবাহীর যদি বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে চাই, তাহলে কোন পরিবাহী যদি বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে চাই এবং সেই পরিবাহীটা যদি 1 কুলম্ব আধান ধারণ করতে পারে, তাহলে সেই পরিবাহীর ধারকত্ব হবে 1 ফ্যারাড, ঠিকঠাক। তবে সেই পরিবাহীর ধারকত্ব হবে 1 ফ্যারাড। এটাই হলো কোন পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাড বলতে বুঝি, ঠিকঠাক।
চলো নেক্সট কোশ্চেন, 20 বিন্দু কাকে বলা হয়? সো আমরা কি জানি 20 বিন্দু কাকে বলা হয়? 2 এর প্রশ্ন 20 বিন্দু। না, 20 বিন্দু তাকে বলা হয় যে তাপমাত্রার ঊর্ধ্বে কোনো অয়স্চুম্বক পদার্থ পরাচুম্বক পদার্থে পরিণত হয়, অর্থাৎ যে তাপমাত্রার ঊর্ধ্বে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বিকামস প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অয়স্চুম্বক পরাচুম্বকে ট্রান্সফার করে যায়, তাকে বলা হয় আমরা 20 বিন্দু। ঠিকঠাক। 2 এর দাগের এবারে অথবা, 2 এর দাগের অথবা, 2 এর দাগের অর কি দিয়েছে দেখো, শূন্যস্থানে চৌম্বক ভেদ্যতার এসআই একক। তাহলে চৌম্বক ভেদ্যতা কাকে বলা হয়? মিউকে বলা হয়, সে শূন্যস্থান হোক আর কোনো মাধ্যমের হোক, এটার এসআই একক। তো এটার এসআই একক কি হয় বাবু? হেনরি পার মিটার হয়। ঠিকঠাক, হেনরি পার মিটার হতা है। ঠিকঠাক, হেনরি পার মিটার। ঠিক। চলো নেক্সট কোশ্চেন, একটি অবতল লেন্স কি একটি সদ্বিম্ব গঠন করতে পারে? একটি অবতল লেন্স কি একটি সদ্বিম্ব গঠন করতে পারে? তোমরা অ্যান্সার বলবে এরকম ভাবে, সাধারণত একটি অবতল লেন্স অসদ্বিম্ব গঠন করে, কিন্তু না সাদা এইরকম ভাবে বলবে অ্যান্সারটা, যে সাধারণত কোনো একটি অবতল লেন্স সৎ বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন করে, কিন্তু অবতল লেন্স অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। দিস উইল বি ইয়োর আনসার। ঠিক, ইন দিস ফরম্যাট বা ইন দিস ওয়ে। তাহলে কোন একটি অবতল লেন্স অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করতে পারে। চলো চলো এবার 3 দাগের অথবা কি বলেছে দেখো, 3 দাগের অথবাতে বলেছে সরল অনুবীক্ষণের বিবর্ধন কিসের ওপর নির্ভর করে? সরল অনুবীক্ষণের বিবর্ধন কিসের ওপর নির্ভর করে? আচ্ছা বলো, সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কত হয়? m সমান 1 প্লাস ডি বাই এফই হয়। এটা কোথা হয়? যদি বস্তু প্রতিবিম্ব নিকটে গঠিত হয়। আর যদি বস্তু ইনফাইনাইটে হয়, তাহলে বিবর্ধন হয়, প্রতিবিম্ব যদি ইনফাইনাইট হয় অর্থাৎ অসীম হয়, তাহলে বিবর্ধন হয় m2 সমান ডি বাই এফই। আচ্ছা এফই নয়, ডি বাই এফ অ্যাকচুয়ালি, তাই না? ডি বাই এফ। তাহলে বিবর্ধন কিসের উপর নির্ভর করছে? বিবর্ধন নির্ভর করছে ফোকাস দূরত্বের উপরে। তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কিসের উপর নির্ভর করে? না ফোকাস দূরত্বের উপর নির্ভর করে, বিকজ ডিটা তো কনস্ট্যান্ট 25 সেন্টিমিটার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। ঠিকঠাক। চল মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, 2 এর দাগে 4 লাস্ট কোশ্চেন। তাহলে অর্ধপরিবাহী রোধ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যায় কেন? তাহলে কি বলবে? অর্ধপরিবাহী রোধ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যায় কেন? না তুমি বলবে তখন যে অর্ধপরিবাহী রোধ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যায় কারণ যে উষ্ণতা যত বৃদ্ধি পেতে থাকে তবে কেলাস মধ্যস্থ বন্ধনগুলো ভেঙে যেতে থাকে, ফলে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে অর্থাৎ যোজ্যতা পটি থেকে পরিবহন পটিতে মুভ করে যায়, অর্থাৎ যোজ্যতা পটি থেকে পরিবহন পটিতে চলে যায়, ফলে পরিবহন পটিতে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবহন পটিতে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়। এই ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধির জন্যই তারা পরিবহনে অংশ নেয় এবং পরিবহন ক্ষমতা তাদের বৃদ্ধি পায়। তাই উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্ধপরিবাহী রোধ কমে যায়, তার কারণ তাদের পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, বিকজ মোর নাম্বার অফ ইলেকট্রনস মোর কারেন্ট। ঠিক, মোর নাম্বার অফ ইলেকট্রনস মোর কারেন্ট, কারণ ইলেকট্রনরাই পরিবহনে অংশ নেয়, তাই না? তাহলে যত কারেন্ট বাড়বে তত রেজিস্ট্যান্স আস্তে আস্তে করে কমবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স আস্তে আস্তে করে কমছে, বিকজ কারেন্ট বাড়ছে। আর সেই কারেন্টটা কি করে বাড়লো? না কেলাস মধ্যস্থ বন্ধনগুলো ভেঙে গেল, সমযোজী বন্ধন, তারা ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে মুভ করলো, কন্ডাকশন ব্যান্ডে মুভ করার জন্য পরিবহন ক্ষমতা বৃদ্ধির জন্য রোধ কমে গেল, কারেন্ট কমে গেল। ঠিকঠাক, ফলে রোধ কমে गया। ठीक ठाक, आई होप क्लियर। सो आज का सेशन यहीं पर खत्म करेंगे। सो तब तक के लिए खूब अच्छे से पढ़ाई करते रहो एंड ऑल द बेस्ट। তোমাদের পরীক্ষা কিন্তু হবে এইচএস, ঠিক আছে? পড়তে থাকো। টাটা।